আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো সমাস। প্রথমেই আমরা জানব যে সমাস কাকে বলে। একাধিক শব্দের অর্থগত মিলন অথবা একাধিক পদের এক পদে পরিণত হওয়াকেই ব্যাকরণে সমাস বলা হয়। যেমন ধরা যাক, নিত্যকাল ব্যাপিয়া যে আনন্দ তাকে বলা হয় নিত্যানন্দ, এটা হচ্ছে সমাস। এবার প্রথমেই সমাস সম্বন্ধে জানতে গেলে প্রথমেই জানতে হবে সমস্যমান পদ কাকে বলে। যেসব পদ মিলিত হয়ে সমাস হয় তাদের প্রত্যেকটিকে বলে সমস্যমান পদ। এই সমস্যমান পদ আবার দুটি, একটা হচ্ছে পূর্বপদ, মানে যেটি প্রথমে থাকে তাকে বলা হয় পূর্বপদ, এবং পরে যে পদটি থাকে তাকে বলা হয় পরপদ বা উত্তরপদ। যেরকম মনোরূপ মাঝি, এখানে একটি হলো যেটি প্রথমে রয়েছে মন, সেটি হচ্ছে পূর্বপদ, এবং মাঝি এটা হচ্ছে উত্তরপদ বা পরপদ। আর এই যে পূর্বপদ আর পরপদ মিলে যেটি তৈরি হচ্ছে মনোরূপ মাঝি, মনোমাঝি। এই মনোমাঝিটা হচ্ছে সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ। যদি আমরা তাহলে বলি সমস্ত পদ কাকে বলে বা সমাসবদ্ধ পদ কাকে বলে, তাহলে বলতে হবে সমস্যমান পদগুলো মিলিত হয়ে যে এক পদ সৃষ্টি করে তাকে বলা হয় সমস্ত পদ। এবার যদি আমরা অন্যভাবে চিন্তা করি, তাহলে এই যে সমাস হচ্ছে, এই যে সমাসবদ্ধ পদ বা সমস্ত পদটাকে যে বাক্যের দ্বারা আমরা ব্যাখ্যা করছি তাকে বলা হয় ব্যাসবাক্য। যেমন ধরা যাক, বিদ্যার নিমিত্ত আলয় বিদ্যালয়। বিদ্যালয় হচ্ছে সমাসবদ্ধ পদ, বিদ্যার নিমিত্ত আলয় এটা হচ্ছে ব্যাসবাক্য। এই ব্যাসবাক্যর মধ্যে বিদ্যার এটা হচ্ছে পূর্বপদ, আর আলয় এটা হচ্ছে উত্তরপদ বা পরপদ। এই সমাস আবার বাংলা ব্যাকরণে মোট 6 প্রকার হতে পারে। যেমন দ্বন্দ্ব সমাস, তৎপুরুষ সমাস, দ্বিগু সমাস, কর্মধারয় সমাস, বহুব্রীহি সমাস এবং নিত্য সমাস। প্রথমেই আমরা আলোচনা করব দ্বন্দ্ব সমাস নিয়ে। যে সমাসে দুটি পদ সংযোজক অব্যয় দ্বারা যুক্ত হয় এবং এই উভয় পদের অর্থই সমানভাবে প্রাধান্য পায় তাকে বলা হয় দ্বন্দ্ব সমাস। যেমন রাম ও সীতা, রাম সীতা, বাবা ও মা, বাবা মা। এখানে বাবা ও মা এই ওটা হচ্ছে সংযোজক অব্যয়। এই যে বাবা মা তৈরি হলো, এখানে কিন্তু দুটোর অর্থই সমানভাবে প্রাধান্য পেয়েছে। এই দ্বন্দ্ব সমাসকে আবার আমরা কয়েক ভাগে ভাগ করতে পারি। যেমনি বিশেষ্যে বিশেষ্য দ্বন্দ্ব, যখন দুটি বিশেষ্য পদ মিলিত হচ্ছে তখন তাকে আমরা বলছি বিশেষ্যে বিশেষ্য দ্বন্দ্ব। যেমনি পথ ও ঘাট, পথঘাট, দিন ও রাত, দিন রাত। আবার একইভাবে বিশেষণে বিশেষণে দ্বন্দ্ব হতে পারে। যেমন কি ভালো ও মন্দ, ভালো মন্দ, এখানে ভালো এবং মন্দ দুটোই কিন্তু বিশেষণ, গুণ বোঝাচ্ছে। তাই আবার যেমনি নরম ও গরম, নরম গরম। অনেক সময় দুটো সমার্থক শব্দ মিলে যখন দ্বন্দ্ব সমাস হয় তাকে বলা হয় সমার্থক দ্বন্দ্ব। যেমনি হাট ও বাজার, হাট বাজার, সভা ও সমিতি, সভা সমিতি, চালাক ও চতুর, চালাক চতুর, খোঁজ ও খবর, খোঁজ খবর। এগুলো সবই হচ্ছে সমার্থক দ্বন্দ্ব। একইভাবে দুটো বিপরীতার্থক শব্দ মিলেও কিন্তু দ্বন্দ্ব সমাস হতে পারে। যেরকম পাপ ও পুণ্য, পাপ পুণ্য, ভালো ও মন্দ, ভালো মন্দ, হাসি ও কান্না, হাসি কান্না। এমনকি দুটো সর্বনাম পদ নিয়েও দ্বন্দ্ব সমাস হতে পারে, তাকে বলা হয় কি সর্বনাম পদের দ্বন্দ্ব। যেমনি কি যাকে ও তাকে, যাকে তাকে, এটা ও সেটা, এটা সেটা। দুটো ক্রিয়াপদেও কিন্তু দ্বন্দ্ব সমাস হতে পারে।
তাকে বলা হয় ক্রিয়াপদের দ্বন্দ্ব। এটা খুবই সহজ, যেমন নাচ ও গান, নাচ গান, দেখা ও শোনা, দেখা শোনা, মার ও ধর, মারধর ইত্যাদি। এইবার আমরা তৎপুরুষ সমাস নিয়ে আলোচনা করব। যে সমাসে পূর্বপদের বিভক্তি চিহ্ন লুপ্ত হয় এবং পরপদের অর্থ প্রাধান্য পায় তাকে বলা হয় তৎপুরুষ সমাস। কি বললাম? দুটো যে পদ, পূর্বপদের সঙ্গে যে বিভক্তি চিহ্ন লুপ্ত হয়ে যায় আর পরের যে পদটা থাকে তার অর্থ প্রাধান্য পায় তাকে বলা হয় তৎপুরুষ সমাস। এবার এই তৎপুরুষ সমাসকেও কয়েক ভাগে ভাগ করা যায়। যেমনি কর্ম তৎপুরুষ, যে তৎপুরুষ সমাসে পূর্বপদের কর্মকারকের বিভক্তি লোপ পায় তাকে বলা হয় কর্ম তৎপুরুষ সমাস। যেমনি রথকে দেখা, রথ দেখা, এবার কে হচ্ছে কর্মকারকের বিভক্তি, তাই রথকে দেখা, রথ দেখা, তাহলে কে বিভক্তিটা লুপ্ত পাচ্ছে, লুপ্ত হচ্ছে, এবং এখানে রথ দেখা, তাহলে প্রাধান্য পাচ্ছে কি দেখা, কি দেখা, রথ দেখা। তাহলে পরপদের অর্থ প্রাধান্য পাচ্ছে এবং পূর্বপদের বিভক্তি লুপ্ত হচ্ছে, কর্মকারকের বিভক্তি, তাই এটা হচ্ছে কর্ম তৎপুরুষ। আরও দু একটা উদাহরণ দেয়া যেতে পারে, যেমনি ছেলেকে ভোলানো, ছেলে ভোলানো, কলাকে বেচা, কলা বেচা ইত্যাদি। এরপরে আসা যাক করণ তৎপুরুষ। একইভাবে যে তৎপুরুষ সমাসে পূর্বপদের করণকারকের বিভক্তি লোপ পায় তাকে বলা হয় করণ তৎপুরুষ সমাস। যেমনি করণকারকের বিভক্তি কি দ্বারা, দিয়া ইত্যাদি। যেমনি মন দিয়ে গড়া, মন গড়া, আশার দ্বারা হত, আশা হত, ছায়ার দ্বারা শীতল, ছায়া শীতল প্রভৃতি। এরপরেই আমরা আসছি নিমিত্ত তৎপুরুষ। একই রকম পূর্বপদের বিভক্তি মানে পূর্বপদের নিমিত্তকারকের বিভক্তি লুপ্ত হচ্ছে। নিমিত্তকারকের বিভক্তি কি জন্য, জন্য, উদ্দেশ্যে ইত্যাদি, তাকে বলা হচ্ছে নিমিত্ত তৎপুরুষ। মানে কি, যে তৎপুরুষ সমাসে পূর্বপদের নিমিত্তকারকের বিভক্তি চিহ্ন লুপ্ত হয় তাকে বলা হচ্ছে নিমিত্ত তৎপুরুষ। যেমনি কি দেশের জন্য প্রেম, দেশপ্রেম। একইভাবে তীর্থের উদ্দেশ্যে বা তীর্থের জন্য যাত্রা, তীর্থযাত্রা ইত্যাদি। এরপরে আমরা আসব অপাদান তৎপুরুষ। যে তৎপুরুষ সমাসে পূর্বপদের অপাদানকারকের বিভক্তি অর্থাৎ হইতে, থেকে প্রভৃতি লুপ্ত হয় তাকে আমরা বলবো অপাদান তৎপুরুষ সমাস। যেমন জল হইতে আতঙ্ক, জলাতঙ্ক, গাছ হইতে পড়া, গাছ পড়া, বিলেত হইতে ফেরত, বিলেত ফেরত প্রভৃতি। এবারে লাস্টে আসা যাক অধিকরণ তৎপুরুষ। যে তৎপুরুষ সমাসে পূর্বপদের অধিকরণ কারকের বিভক্তি লুপ্ত হয় বা লোপ পায় তাকে বলে অধিকরণ তৎপুরুষ সমাস। যেমনি গাছে পাকা, গাছ পাকা। আসি এবার সম্বন্ধ তৎপুরুষ। যে তৎপুরুষ সমাসে সম্বন্ধ পদের বিভক্তি লোপ পায়। সম্বন্ধ পদের বিভক্তি কি, সেটা হচ্ছে এর। যেমনি কি মামার বাড়ি, মামা বাড়ি, দিনের বন্ধু, দীনবন্ধু, এই রকম। এখানে এর বিভক্তিটা লুপ্ত হচ্ছে, আর এর হচ্ছে সম্বন্ধ পদের বিভক্তি, তাই একে বলা হচ্ছে সম্বন্ধ তৎপুরুষ। এছাড়াও রয়েছে নয় তৎপুরুষ। যেমনি পূর্বপদের নাবাচক শব্দের সাথে পরপদের সমাস হচ্ছে এখানে। যেমনি নয় অর্থ, অনর্থ, নয় বালক, নাবালক ইত্যাদি। এবার আসি আমরা ব্যাপ্তি তৎপুরুষ। যে তৎপুরুষ সমাসে ব্যাপ্তি বা বিস্তার বোঝায় তাকে বলা হয় ব্যাপ্তি তৎপুরুষ। অন্যভাবে বলতে গেলে ব্যাপ্তি বা বিস্তার বোঝায় এমন শব্দের সাথে যে সমাস হয় তাকে ব্যাপ্তি তৎপুরুষ বলে। যেমন চিরকাল ব্যাপিয়া সুখী, চিরসুখী, চিরকাল ব্যাপিয়া বসন্ত, চির বসন্ত ইত্যাদি। এইবার আমরা আলোচনা করব কর্মধারয় সমাস নিয়ে। যে সমাসে সমস্যমান পদগুলি বিশেষ্য বা বিশেষণ হয়। কি বলেছি? যে সমাসে সমস্যমান পদগুলি বিশেষ্য অথবা বিশেষণ হয় এবং
পূর্বপদের তুলনায় পরের পদটার অর্থ প্রাধান্য পায় তাকে আমরা বলি কর্মধারয় সমাস। এই কর্মধারয় সমাসকে কয়েকটা ভাগে ভাগ করা যায়। প্রথমেই আসা যাক সাধারণ কর্মধারায়। যখন বিশেষ্য পদের সাথে বিশেষ্য পদের সমাস হচ্ছে, বা বিশেষণের সাথে বিশেষণ পদের হচ্ছে, বা বিশেষণের সঙ্গে বিশেষ্যের হচ্ছে, তাকে আমরা বলছি সাধারণ কর্মধারায়। যেমন যিনি দেব তিনি ঋষি, দেবর্ষি। এখানে দেব এবং ঋষি দুটোই হচ্ছে বিশেষ্য পদ, তাই এটা হচ্ছে কর্মধারায় সমাস। যে চালাক সেই চতুর, চালাক এবং চতুর এই শব্দ দুটো হচ্ছে বিশেষণ, তাই এগুলো হচ্ছে সাধারণ কর্মধারায়। কি উদাহরণ দিয়েছি? যিনি দেব তিনি ঋষি, দেবর্ষি। যে চালাক সেই চতুর, চালাক চতুর। প্রথম ক্ষেত্রে দেব এবং ঋষি দুটোই হচ্ছে বিশেষ্য পদ, পরের ক্ষেত্রে চালাক ও চতুর দুটোই হচ্ছে বিশেষণ পদ। এবার আমরা আসছি উপমান কর্মধারায়। যে কর্মধারায় সমাসে পূর্বপদ উপমান, তাকে বলা হচ্ছে উপমান কর্মধারায়। উপমান মানে কি? যার সাথে তুলনা করা হচ্ছে তাকে বলা হয় উপমান। যেমনি ফুটির মতো ফাটা, ফুটি ফাটা। কেমন ফাটা? ফুটির মতো। কার সঙ্গে তুলনা করা হচ্ছে? ফুটির সাথে। কি বললাম? প্রথমে আমাদের জানতে হবে উপমান কাকে বলে। যার সাথে তুলনা করা হয় তাকে বলা হয় হচ্ছে উপমান। এখানে ফুটির মতো ফাটা, ফুটি ফাটা। কার সাথে? ফাটা কেমন? ফুটির মতো। তাহলে ফুটির সাথে তুলনা করা হচ্ছে, তাই এটা উপমান কর্মধারায়। এবার আসি আমরা উপমিত কর্মধারায়। আগে আমাদের জানতে হবে উপমিত কাকে বলে। যাকে তুলনা করা হয় তাকে বলে উপমিত। তাহলে কি বললাম? যার সাথে তুলনা করা হয় তাকে বলে উপমান, আর যাকে তুলনা করা হয় তাকে বলে উপমিত। এটা অনেকেই জানে না। তাহলে উপমিত কর্মধারায় প্রথমে উপমেয় পদের সাথে উপমান পদের যে কর্মধারায় সমাস হয় তাকে বলে উপমিত কর্মধারায়। একটা উদাহরণ দিলে বুঝতে সুবিধা হবে। নরসিংহের ন্যায়, নরসিংহ। কে? নর। নরকে তুলনা করা হচ্ছে কার সাথে? সিংহের সাথে। অতএব যাকে তুলনা করা হচ্ছে তাকে সেক্ষেত্রে বলা হয় উপমিত কর্মধারায়। তারপরে কেমন? চরণ কমলের ন্যায়, চরণ কমল। চরণ মানে পা, কেমন? কমলের মতো। তাহলে কাকে তুলনা করা হচ্ছে? চরণকে। তাই এটা হচ্ছে উপমিত কর্মধারায়। এরপরে আমরা আসছি মধ্যপদলোপী কর্মধারায়। যে কর্মধারায় সমাসে ব্যাসবাক্যের মধ্যবর্তী পদের বিলোপ ঘটে যায় তাকে বলা হয় মধ্যপদলোপী কর্মধারায় সমাস। যেমন পঞ্চ অধিক দশ, পঞ্চদশ। অধিকটা উঠে গেছে। সিংহ চিহ্নিত আসন, সিংহাসন। মাঝখানে চিহ্নিত এই শব্দটা উঠে গেছে, মানে মাঝখানের পদটা, মধ্যপদ যেটা মাঝখানের পদটা উঠে গেছে, তাই একে বলা হচ্ছে মধ্যপদলোপী কর্মধারায়। এরপরে আমরা আরেকটা আসছি, সেটা হচ্ছে রূপক কর্মধারায়। যে কর্মধারায় সমাসে পূর্বপদে উপমেয় এবং পরপদে উপমানের অভেদ বোঝানো হয়, মানে যাকে তুলনা করা হচ্ছে এবং যার সঙ্গে তুলনা করা হচ্ছে এমনভাবে করা হয় যে দুটো যেন একই, তাকে বলা হয় রূপক কর্মধারায়। যেমন মনোরূপ মাঝি, মনোমাঝি। ঠিক আছে, মনকে মাঝির সঙ্গে তুলনা করা হচ্ছে, কিন্তু এখানে মনের মতো মাঝি বা মাঝির মতো মন, যাই হোক না কেন, দুটো যেন একই রকম, তাই এটাকে বলা হচ্ছে রূপক কর্মধারায়। যেমনি প্রাণ পাখি, কি? প্রাণ রূপ পাখি। এটা হচ্ছে রূপক কর্মধারের একটা উদাহরণ। এইবার আমরা আলোচনা করব বহুব্রীহি সমাস নিয়ে। যে সমাসে সমসমান পদ দুটো, মানে পূর্বপদ এবং পরপদ, তার কোনোটিরই অর্থ প্রধানভাবে না বুঝিয়ে অন্য একটি অর্থ বোঝায় তাকে বলা হয় বহুব্রীহি সমাস। যেমন পঞ্চ আনন যাহার। এখানে হচ্ছে পঞ্চানন। পঞ্চ মানে পাঁচ, আনন মানে চোখ, যাহার। কিন্তু এখানে পঞ্চানন মানে হচ্ছে শিব।
দশ আনন যাহার, দশানন, কিন্তু দশানন মানে আমরা বোঝাচ্ছি রাবণকে। এবার এই যে বহুব্রীহি সমাসকে কয়েক ভাগে ভাগ করা যায়, যেমনি সমাধিকরণ বহুব্রীহি। যে বহুব্রীহি সমাসের ক্ষেত্রে সমসমান পদ দুটির একই বিভক্তি থাকে তাকে বলা হয় সমানাধিকরণ বহুব্রীহি। যেমনি নীলকণ্ঠ যার, নীলকণ্ঠ। কি বললাম? সমসমান পদ দুটির একই বিভক্তি থাকতে হবে। এবার আমরা আসছি ব্যতিহার বহুব্রীহি। যে বহুব্রীহি সমাসে একই জাতীয় ক্রিয়ার বিনিময় হয় তাকে বলা হয় ব্যতিহার বহুব্রীহি। যেমনি কানে কানে যে কথা, কানাকানি, হাতে হাতে যে মারামারি, হাতাহাতি, এটা হচ্ছে ব্যতিহার বহুব্রীহি। এবার আমরা আসছি ব্যাধিকরণ বহুব্রীহি। যে বহুব্রীহি সমাসে পূর্বপদ বিশেষ্য এবং পরপদ পৃথক বিভক্তিযুক্ত থাকে তাকে বলে ব্যাধিকরণ বহুব্রীহি। যেমনি বজ্র পানিতে যার, বজ্রপানি, বজ্রপানি মানে ইন্দ্র। শূল পানিতে যার, শূলপানি মানে মহাদেব। পদ্ম নাভিতে যার, পদ্মনাভ মানে হচ্ছে শিব। এবার আমরা আসব সহার্থক বহুব্রীহি। যদি বহুব্রীহি সমাসে সহিত বোঝায় তখন তাকে আমরা বলি সহার্থক বহুব্রীহি। যেমনি দয়ার সহিত বর্তমান, সদয়। স্ত্রীর সহিত বর্তমান, সস্ত্রীক। এখানে সহিত বোঝাচ্ছে বলে একে বলা হয় সহার্থক বহুব্রীহি। না বহুব্রীহি বা নয় বহুব্রীহ একটা আছে। যে বহুব্রীহি সমাসে পূর্বপদে নাবাচক শব্দ থাকে তাকে বলা হয় না বহুব্রীহি বা নয় বহুব্রীহি সমাস। যেমন নেই অর্থ যার, নিরর্থক। নেই বোধ যার, নির্বোধ। এরকম। এরপরে আমরা আসব সংখ্যাবাচক বহুব্রীহি। যে বহুব্রীহি সমাসে পূর্বপদে সংখ্যাবাচক বিশেষণ থাকে তাকে বলা হয় সংখ্যাবাচক বহুব্রীহি। যেমনি দশ আনন যাহার মানে দশানন। আমি একটু আগে ভুল বলেছি, আনন শব্দের অর্থ, আনন মানে হচ্ছে মুখ। দশ আনন যাহার, দশানন, দশানন মানে রাবণ। একইভাবে পঞ্চ আনন যাহার, পঞ্চানন, পঞ্চানন মানে হচ্ছে শিব। এবার আমরা আসছি অব্যয়ীভাব সমাস। যে সমাসের পূর্বপদে একটা অব্যয় থাকে এবং পরপদে বিশেষ্য থাকে বা বিশেষ্য স্থানীয় শব্দ থাকে তাকে বলা হয় অব্যয়ীভাব সমাস। যেমনি ভাবের যোগ্য, অনুভাব। রূপের যোগ্য, অনুরূপ। পা থেকে মাথা পর্যন্ত, আপাদমস্তক। আগা থেকে গোড়া, আগাগোড়া। আচার্যের সদৃশ্য, উপাচার্য, সদৃশ অর্থে। অভাব অর্থে বৃষ্টির অভাব, অনাবৃষ্টি। মিলের অভাব, গড়মিল। নুনের অভাব, আলুনি। ভিক্ষার অভাব, দুর্ভিক্ষ। এগুলো সবই হচ্ছে অব্যয়ীভাব। পশ্চাৎ অর্থে যেমনি তাপের পশ্চাৎ, অনুতাপ। গমনের পশ্চাৎ, অনুগমন। ক্ষুদ্রতা অর্থে ক্ষুদ্র বিভাগ, উপবিভাগ। ক্ষুদ্র সাগর, উপসাগর। এরকম বিভিন্ন রকমের হতে পারে এই অব্যয়ীভাব সমাস। প্রথমে যেমনি বলেছিলাম ব্যাপ্তি অর্থে পা থেকে মাথা পর্যন্ত, আপাদমস্তক। ঠিক আছে। রূপের যোগ্য, অনুরূপ। কুলের যোগ্য, অনুকূল। ভাবের যোগ্য, অনুভাব ইত্যাদি। এবার আমরা আসি পরের সমাসে। সেটি হচ্ছে দ্বিগু সমাস। যে সমাসে পূর্বপদের অর্থ কোনো সংখ্যা বোঝায় বা অনেক সময় কখনো কখনো অনেক বস্তুকে বোঝায় তাকে বলা হয় দ্বিগু সমাস। অন্যভাবে যদি বলি তাহলে বলতে হয় যে সমাসের পূর্বপদটি সংখ্যা বিশেষণ
এবং পরের পদটি সাধারণ বিশেষ্য, তাকে বলা হয় দ্বিগু সমাস। যেমনি ধরা যাক তিন প্রান্তরের সমাহার তেপান্তর, নবরত্নের সমাহার নবরত্ন, পঞ্চপ্রদীপের সমাহার পঞ্চপ্রদীপ, সপ্ত সিন্ধুর সমাহার সপ্তসিন্ধু, সপ্ত ঋষির সমাহার সপ্তর্ষি, তিন প্রান্তরের সমাহার তেপান্তর, সপ্ত অহ মানে হচ্ছে দিন, সপ্ত অহের সমাহার সপ্তাহ ইত্যাদি। ঠিক আছে, মানে এখানে একটু বুঝে নিলে পরে দ্বিগু সমাস হট করে দিতে পারে। একটু যদি উদাহরণগুলো বোঝা যায় তাহলে কিন্তু কোনো রকম অসুবিধা হয় না। এবার আমরা আরও কয়েকটা জিনিস নিয়ে একটু আলোচনা করব। যেমনি নিত্য সমাস। নিত্য সমাস কিন্তু কোনো বিশেষ ধরনের সমাস নয়। সত্যি কথা বলতে যে সমাসের কোনো ব্যাসবাক্য হয় না তাকেই আমরা বলি নিত্য সমাস। যেমন অন্য স্থান স্থানান্তর, অন্য দৃশ্য দৃশ্যান্তর, দানের নিমিত্ত দানার্থ, কেবল জ্ঞান জ্ঞানেত্তি, কেবল দর্শন দর্শন মাত্র, এই রকম। অন্য মনু মন্বন্তর, কেবল নাম নামমাত্র, দিন দিন প্রতিদিন, এই ঘর ঘরখানা, অন্য গ্রাম গ্রামান্তর ইত্যাদি। জাস্ট এটা এর থেকে কোনো লিখিত কোশ্চেন দেবে না, এক দিতে পারে নিত্য সমাস কাকে বলে। আর যথারীতি আমাদের জেনে রাখতে হবে, দু চারটে যদি আমরা উদাহরণ মনে রাখি তাহলে আমাদের কোনো অসুবিধা হবে না। এই প্রসঙ্গে আমরা আরও একটা জিনিস আলোচনা করি, অলপ সমাস। অলপ সমাসকেও ঠিকমতো সমাস বলা যায় না। যে সমাসে সমস্যমান পদগুলির বিভক্তি চিহ্ন লুপ্ত হয় না তাকে বলা হয় অলপ সমাস। একটু উদাহরণগুলো মনে রাখতে হবে। যেমন বাপের দ্বারা খেদানো বাপে খেদানো, হাতের দ্বারা কাটা হাতে কাটা, ঘিয়ের দ্বারা ভাজা ঘিয়ে ভাজা, ভাতের নিমিত্ত চাল ভাতের চাল, এই রকম। গোড়ায় যে গলদ গোড়ায় গলদ। মোটামুটিভাবে একটুখানি শুধু মনে রাখতে হবে যে সমাসে বিভক্তি চিহ্ন লুপ্ত হয় না সেটা তাকেই বলা হয় অলপ সমাস। এবং কয়েকটা যদি আমরা উদাহরণ রেখে দিই মানে মনে রাখি তাহলেই এই সমাসটা কিন্তু আমাদের মোটামুটি পরিষ্কার হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে। বই খুলে যা বোঝালাম যদি একটুখানি পড়া যায় আশা করি পরিষ্কার হয়ে যাবে। শুধু শোনা হবে না, একটু বইটা সামনে খুলে রাখতে হবে, দেখা যাক কী হয়। আশা করি এতে কাজ চলে যাবে।